আসসালামু আলাইকুম দর্শক, অনেকেই জানতে চান জামাতের কারিশমেটিক রাজনীতির আসল রহস্য কি। আমি এক কথা বলবো, জামাত ইসলামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সহ নানান অভিযোগ থাকলেও মুক্তিযুদ্ধে বিরোধিতা সহ অসংখ্য অভিযোগের পরেও জামাতের বর্তমান রাজনৈতিক যে প্যাটার্ন, এই প্যাটার্নে জামাত নিঃসন্দেহে অনেক বেশি কারিশমা প্রদর্শনের মাধ্যমে রাজনীতিতে বর্ধমান যে রাজনীতি, এই রাজনীতিতে জামাত অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। বর্তমানে জামাত ইসলামের কর্মী সংখ্যা বিগত দিনগুলোর চাইতে প্রায় 1/4 বৃদ্ধি পাইছে বলে একটা জরিপের মাধ্যমে জানা গেছে। এমত অবস্থায় জামাতের যে সাংগঠনিক ভিত্তি, এটা এতটাই মজবুত হয়েছে বিগত দিনের তুলনায়, যে কোনো সময় জামাত যে কোনো নির্বাচনে বর্তমানে অংশগ্রহণ করলে আগের তুলনায় অত্যন্ত ভালো ফলাফল করার সম্ভাবনা প্রতীয়মান। জামাত ইসলামীর সবচেয়ে বড় কারিশমা হচ্ছে জামাত ইসলামীর নেতৃত্বের প্রতি আনুগত্য, এবং যারা নেতৃবৃন্দ, যারা নেতৃত্বে থাকে, দায়িত্বে থাকে, তাদের লুটপাট, চাঁদাবাজি এবং 2 পয়সা মারিং কাটিং এর চিন্তা ভাবনা না থাকা। জামাতের যারা দায়িত্বশীল থাকে, প্রত্যেকটা ব্যক্তি অর্থের সংকুলন এবং অর্থ ব্যয়ের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকে। এরা 1 টাকাও সংগঠনের ফান্ড থেকে ব্যক্তিগত কাজে ব্যবহার করে না, সংগঠনের দেওয়া কোনো জিনিস ব্যক্তিগত কাজে ব্যবহার করে না। আওয়ামী লীগ বিএনপির রাজনীতিতে যেরকম নেতাদেরকে দেওয়া গাড়ি, মন্ত্রীদেরকে দেওয়া গাড়ি, মন্ত্রীদেরকে দেওয়া বাড়ি, মন্ত্রীদেরকে দেওয়া আর্থিক সুবিধা দিই, তারা তাদের পরিবার সহ অন্যান্য আত্মীয় স্বজনের কাজে ব্যবহার করে, এই জিনিসটা জামাত ইসলামের মধ্যে নাই। এরা এইসব বিষয়ে অত্যন্ত সতর্ক। আপনারা জানেন, জামাত ইসলামীর সাবেক সেক্রেটারি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, উনি মারা যাওয়ার আগে আমরা বর্তমান জামাতের যে আমির ডক্টর শফিকুর রহমানের একটা সাক্ষাৎকার থেকে জানতে পারছি, উনি এই জিনিসটা পরিষ্কার করছেন যে গোলাম অধ্যাপক আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মারা যাওয়ার আগে উনি ওনার পরিবারকে ডেকে বলছিলেন যে আমি যেহেতু সংগঠনের দায়িত্বশীল ছিলাম, সংগঠনের অর্থনৈতিক বিষয়গুলো আমি দেখাশোনা করছি, মনের অজান্তে ইচ্ছাকৃতভাবে আমি কোনো ভুল না করলেও মনের অজান্তে কোনো ভুল ভ্রান্তি এখানে হয়ে যাইতে পারে। উনি ওনার পরিবারকে নির্দেশনা দিয়ে গেছিলেন 3 লক্ষ টাকা বা এর কাছাকাছি একটা পরিমাণ অ্যামাউন্ট যেন তারা সংগঠনের ফান্ডে দিয়ে দেয়। এটা উনি ওনার উপরে যেন কোনো দায়বদ্ধতা না থাকে, সংগঠনের অর্থ ব্যয়ের বিষয়ে উনি স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এই কাজটা করে গেছেন। এইভাবে জামাতের প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি, শুধু জামাত ইসলামী না, জামাত ইসলামীর যে সহযোগী সংগঠনগুলো, তাদেরও প্রত্যেকজনের এই দায়িত্বশীলতার জায়গাটা এতটাই পরিষ্কার, এতটাই নিট অ্যান্ড ক্লিন থাকে যে এরা আর্থিক সুবিধা দিয়ে অর্থনৈতিক বিষয়গুলোতে এতটাই ফোকাস থাকেন যে 2 পয়সা যেন সংগঠনের ফান্ডের টাকা ওনাদের ব্যক্তিগত কাজে ব্যবহৃত না হয়, এই ব্যাপারে তারা যেমনি ভাবে জবাবদিহিতা করে তেমনি ভাবে তারা সতর্কতা অবলম্বন করে, যেটা অন্যান্য রাজনৈতিক দলগুলোতে নাই। আরেকটা বিষয় হচ্ছে, জামাতের যে কর্মীরা জামাতের দায়িত্বশীলদের প্রতি এতটাই আনুগত্য প্রদর্শন করে, এদের মধ্যে লুটপাট, চাঁদাবাজি, কামড়াকামড়ি, দলের পদ পদবি নিয়ে হানাহানি, মন খারাপ, এই জিনিসগুলো কিন্তু থাকে না। এরা স্বেচ্ছায় পদ ছেড়ে দিয়ে রাজি থাকে সবসময়। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে এদের দলের পদগুলো লাভজনক পদ না। অন্যান্য রাজনৈতিক দলে পদ কিনে নেওয়ার জন্য টাকা বিনিময় করা হইলেও জামাত ইসলামের রাজনীতিতে পদ পাওয়ার জন্য কোন ধরনের আর্থিক লেনদেন আজ পর্যন্ত প্রমাণিত না, এবং কোনো অভিযোগও নাই। এমনকি জামাতের কোনো কমিটি ঘোষিত হওয়ার পরে অন্য কোনো প্রার্থী আন্দোলন করে সেই কমিটির সভাপতি, সেক্রেটারির বিরুদ্ধে কোনো ধরনের অনাস্থা দিছে, এরকম নজিরও জামাত ইসলামীতে নাই। জামাতের সবচেয়ে বড় কারিশমা হচ্ছে জামাতের কর্মীরা অত্যন্ত দায়িত্বশীলতার জায়গাটা সবসময় ফোকাস থাকে, এবং তাদের সংগঠনের প্রতি তাদের যে দায়িত্ব, সংগঠনের প্রতি তাদের যে কর্তব্য, সেটা অত্যন্ত নিষ্ঠার সাথে তারা পালন করে থাকে। জামাত ইসলামের প্রত্যেক নেতাকর্মী যারা যখন দায়িত্বে যায়, তাদেরকে অস্ত্র চালানো সহ নানাবিধ প্রশিক্ষণে প্রশিক্ষিত করা হয়, যেন সংগঠনের যে কোনো প্রয়োজনে তারা সংগঠনের পাশে এসে দাঁড়াইতে পারে। বিগত দিনগুলোতে জামাতের বর্তমান মহানগরের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তার একটা বক্তব্য সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল। সে বলছিল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের যে অস্ত্রাগার, যে অস্ত্র মজুদ আছে, সেটা দিয়ে প্রশাসনকে তারা নির্দ্বিধায় 1 সপ্তাহ চ্যালেঞ্জ করতে পারবে। এইরকম মেকানিজমের রাজনীতিতে জামাত ইসলামী এতটাই অগ্রগামী যে জামাতকে বিট করায় যাওয়ার মতো রাজনৈতিক সংগঠন এই মুহূর্তে বাংলাদেশে, এতটা শক্তিশালী সংগঠন বাংলাদেশে নাই। জামাত আর আওয়ামী লীগকে বলা হয়ে থাকে যে রাজনীতিতে পারস্পরিক যে প্রতিদ্বন্দ্বিতার রাজনীতি, এই রাজনীতিতে জামাত আর আওয়ামী লীগকে বলা হয় মাঠের খেলোয়াড়। বিএনপিকে কিন্তু এখানে গৌণ হিসেবে রাখা হয়। সেখানে বর্তমানে যেহেতু আওয়ামী লীগ রাজনীতিতে নিষ্ক্রিয়, আওয়ামী লীগ যেহেতু ক্ষমতার বাইরে, দেশের বাইরে, এই জায়গাটাতে জামাত ইসলামী পুরো মেকানিজমটা খেলে যাচ্ছে। জামাতের আগামী টার্গেট হচ্ছে ভোটের রাজনীতিতে আওয়ামী লীগের যে স্বচ্ছ এবং ক্লিন ভোটার, তাদেরকে কিভাবে দলে ভিড়াবে, এবং এই কারিশমা প্রদর্শনের মাধ্যমে জামাত ইসলামী আগামী ক্ষমতার রাজনীতিতে কিভাবে এগিয়ে যাবে, এই প্রচেষ্টা জামাতের প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। তাদের অর্থনৈতিক যোগান বলেন,
তাদের অর্থনৈতিক সামর্থ্যের কথা বলেন এবং তাদের কর্মীদের ডেডিকেশনের কথা বলেন, প্রত্যেকটা জায়গায় তারা 100 এবং এই কারিশমার কারণে আগামী দিনগুলোতে জামাতের রাজনীতি অত্যন্ত ফোকাসেবল হবে এবং যে কোনো সময় যে কোনো রাজনৈতিক মোমেন্টে তারা শক্তভাবে দাঁড়ানোর মতো ক্যাপাসিটি তাদের তৈরি হয়ে গেছে। জামাতের বর্তমান আমি ডক্টর শফিকুর রহমান সারা দেশে সাংগঠনিক সফরের মাধ্যমে জামাতের অন্যান্য নেতৃত্ব দায়িত্বশীল যে নেতৃবৃন্দ তাদেরকে সংগঠনের প্রতি আরো বেশি ফোকাস থাকার জন্য, আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার জন্য যে উদ্বুদ্ধ করে যাচ্ছেন দিনের পর দিন, এবং এই সাংগঠনিক সফরগুলোর মাধ্যমে জামাত তার আসল কারিশমা দেখাচ্ছে। জামাতের যে নিষ্ক্রিয় নেতাকর্মী যারা দীর্ঘদিন হামলা মামলার ভয়ে রাজনীতিতে নিষ্ক্রিয় ছিল তাদেরকে সক্রিয় করার পাশাপাশি জামাতের সমর্থক গোষ্ঠী আছে একটা পক্ষ যারা বিএনপি আওয়ামী লীগের বাইরে একটা বিকল্প শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। এই পক্ষটাকে কিভাবে রাজনীতিতে সক্রিয় করা যায়, এই পক্ষটাকে কিভাবে জামাতের পক্ষে কাজ করানো যায়, এই প্রক্রিয়া জামাত অনেক দূরে। বিগত দিনগুলোতে জামাত ইসলামের উপরে যে পরিমাণ নির্যাতন চালানো হয়েছে সেই নির্যাতনের ভয়াবহতা থেকে বেরিয়ে এসে জামাত ইসলামী তাদের অতীত থেকে শিক্ষা নিয়ে আরো বেশি শক্তি সঞ্চয় করে বর্তমানে রাজনীতিতে যে কারিশমা প্রদর্শন করে যাচ্ছে, এই কারিশমার মাধ্যমে নির্বাচনে একটা বড় ধরনের খেলা খেলে দিবে বলে আমাদের মনে হয়। জামাত ইসলামীর যে রাজনৈতিক স্ট্রেংথ বর্তমানে, এই স্ট্রেংথটাকে যদি আরো নির্বাচন পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যায়, এই গতিতে যদি টেনে নিয়ে যাওয়া যায়, নিঃসন্দেহে বলা যায় আগামী নির্বাচনটা জামাতের জন্য অত্যন্ত সুখকর হবে। এবং যেহেতু অন্যান্য ইসলামিক দলগুলোর সাথে জামাতের একটা সবদ্ধভাবে নির্বাচনে যাওয়ার প্রসেস প্রক্রিয়া দিন এটা যদি ফুলফিল হয়, সেক্ষেত্রে জামাতের নেতৃত্বে আগামী নির্বাচনে একটা বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাবে না। জামাতের যে রাজনৈতিক শক্তি, সেই শক্তি ইতোমধ্যে তারা প্রদর্শন করে নিয়েছে। তাদের শক্তির মাধ্যমে, তাদের শক্তি প্রদর্শনের মাধ্যমেই তারা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাইতে সক্ষম হয়েছে। এইটা সর্বজন বিদিত যে শেখ হাসিনা পতন আন্দোলনের মূল নেতৃত্বে ছিল জামাত ইসলামী। জামাত ইসলামী তাদের রিসোর্সের মাধ্যমে, তাদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটাইতে সক্ষম হয়েছে, এটা সর্বজন বিদিত। এমত অবস্থায় জামাতের যে রাজনৈতিক একটা, এই মুহূর্তে জামাতের যে একটা বড় শক্তি আছে, সেই শক্তিটা জামাত দেখাতে সক্ষম হয়েছে বলেই সবাই মনে করে। অতএব আগামী নির্বাচনে জামাত যদি তাদের এই শক্তিটাকে সক্রিয়ভাবে কাজে লাগাইতে পারে, তাহলে যেই কোনো দুর্ঘটনা ঘটিয়ে দিয়ে ক্ষমতার রাজনীতিতে জামাত ইসলামীর এগিয়ে যাওয়া অস্বাভাবিক বলে মনে হয় না। জামাতের সবচেয়ে বড় বাধা হচ্ছে ভারত। জামাত, আমরা ইতিমধ্যে জানতে পারছি যে ভারতের সাথে জামাতের একটা কূটনৈতিক যোগাযোগ শুরু হয়ে গেছে এবং জামাত চাচ্ছে যে ভারতকে কোনোভাবে নাকচ না করে ভারতকে পক্ষে রেখে কিভাবে আগামী নির্বাচনের বৈতরণী পার হওয়া যায়, এই প্রচেষ্টায় জামাতের একটা আন্তর্জাতিক টিম অলরেডি কাজ করে যাচ্ছে। এটাতে যদি জামাত সাকসেস হয়ে যায়, জামাতকে বলা হয়ে থাকে ভারতের বি টিম। যদি এটা সত্য হয়, জামাত যদি ভারতকে সন্তুষ্ট করে চলে যাইতে পারে নির্বাচনে, সেক্ষেত্রে আগামী নির্বাচনে ইসলামিক দলগুলো একটা ফ্লাট ঘটিয়ে দেওয়া অস্বাভাবিক হবে বলে আমি মনে করি না। অতএব এটা নিঃসন্দেহে বলা যায় জামাতের সবচেয়ে বড় কারিশমা হচ্ছে জামাতের সাংগঠনিক শক্তি, জামাতের নেতাকর্মীদের দলের প্রতি আনুগত্য এবং জামাতের যে নেতৃবৃন্দ তাদের স্বচ্ছতা। এই তিনটা জিনিস হচ্ছে জামাতের সবচেয়ে বড় কারিশমা। তারা এত নির্যাতনের পরেও, 5 তারিখের পরে এত সুযোগ পেয়েও তারা কোথাও লুটপাট, চাঁদাবাজি, খুন খারাপিতে জড়ায় নেই। খুন খারাপির অনেক অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, কিন্তু লুটপাট, চাঁদাবাজি, জমি দখল, বাড়ি দখল এই ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত জামাতের বিরুদ্ধে প্রমাণিত না। যদিও খুন খারাপির অভিযোগ জামাতের বিরুদ্ধে আছে, কিন্তু সেটাও ভালোভাবে প্রমাণ করার মতো রিসোর্স এই মুহূর্তে কারো কাছে নাই। অতএব এটা নিঃসন্দেহে বলা যায় জামাত যে বুদ্ধিভিত্তিক রাজনীতির চর্চার মাধ্যমে এগিয়ে যাচ্ছে, এই চর্চাটাকে যদি তারা ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারে, সেক্ষেত্রে আগামী নির্বাচনে জামাত যে কোনো বড় দলকে বিট করে ক্ষমতার মসনদে বসে যাওয়াটা অত্যন্ত স্বাভাবিক হবে এবং এতে আশ্চর্য হওয়ার কোনো ঘটনাই থাকবে না। এটা নির্দ্বিধায় বলা যায় জামাতের সাংগঠনিক ঐক্যবদ্ধতা অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে নাই। অতএব এই ঐক্যবদ্ধতা, এই কর্মীদের আনুগত্য, এই নেতৃবৃন্দের যে স্বচ্ছতা, এই কাজগুলোকে যদি জামাত সম্মিলিতভাবে প্রয়োগ করে আগামী নির্বাচনের বৈতরণী পার হইতে পারে, নির্দ্বিধায় বলা যায় যে সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থনের মাধ্যমে জামাত ইসলামী ক্ষমতার মসনদে বসে যাইতে পারে। এটা বলা অস্বাভাবিক হবে না এবং এটা হয়ে গেলে আশ্চর্য হওয়ার কোনো কারণ থাকবে না।